সীমান্তবর্তী এলাকার দিকে নজর দিতেই হবে, কেননা সেখানে হুহু করে বাড়ছে জমির দাম। স্বরূপনগর সীমান্ত, সেখানে এত টাকায় জমি কিনছে জামাতিরা, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কেননা সেখানে কোনো পরিষেবা নেই, তারপরও এত চড়া দামে জমি কারা কিনছে তা নিয়ে রীতিমতো আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আরো প্রশ্ন, সীমান্তে কাঁটাতার নেই, অনুপ্রবেশের ঘটনা ঘটছে, তাহলে কি এই সমস্ত জামাতিরা বাংলাতে বসে বাংলাতে জমি কিনে বাংলা থেকেই দেশ বিরোধী একটা সংগঠন চালানোর পরিকল্পনা করছে? এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন অনীহা কাঁটাতার বসানোর জন্য জমি দিতে? আর কবে টনক নড়বে সে প্রশ্নটাই করছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বাড়ছে হু হু করে জমির দাম। কেন? এলাকার বাসিন্দারা যেটা দাবি করছে, এই বাংলাদেশের সীমান্তবর্তী যে সাতক্ষীরা, ওই দূরে রয়েছে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাতে কিন্তু জামাত ব্যাপকভাবে কিন্তু আসন পেয়েছে। যদিও বাংলাদেশ সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু জামাত তারা কিন্তু বেশ কটা আসন পেয়েছে। এই জামাত আসন পাওয়ার পরেই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু অপরিচিত লোকেরা আসছে, এসে জায়গার বর্তমান যে দাম তার থেকে ৩-৪ গুণ বেশি দিয়ে জমি কেনার চেষ্টা করছে। এখন ওপারে সন্ত্রাস চলছে, ওরা এই পারে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে জামাতিরা। এবারে এটা কীভাবে মানে চালানোর চেষ্টা করছে? এবার ওপারের থেকে এসে এপারে ঘাড়ি কাটছে, কোথাও জমি কেনার চেষ্টা করছে, কোথাও বাসা ভাড়া নিয়ে থাকার চেষ্টা করছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এই দিক গেল সব এই পয়েন্ট দিয়ে। এই যে বিশাল একটা বিল আছে 52,000 একরের বিল, তাতেও যে প্রচুর জমি বিক্রি হয়েছে, কারা কিনেছে সেটা তার হদিস নেই। ভীষণ আতঙ্কে আছি আমরা, ভীষণ আতঙ্কে আছি। এলাকার বাসিন্দা যেটা দাবি করছে, এই জমি তারা সীমান্তবর্তী এলাকায় কিনে তারা এলাকায় অসামাজিক কার্যকলাপ চালাবে। যে জামাত, এরা আমাদের এই এলাকার মধ্যে জমি নেওয়ার জন্য চেষ্টা করছে। যে জমির দাম 10 লাখ টাকা বিঘে, ওরা সেটা 40 লাখ টাকায় নিতে চাচ্ছে। ওরা একবার আস্তানা গাড়তে পারলে আমাদের এখানে ক্ষতি করার চেষ্টা করবে। সীমান্তবর্তী এলাকায় অবিলম্বে কাঁটাতারের প্রয়োজন, কিন্তু কাঁটাতার দিতে নানান রকমভাবে বাধা সৃষ্টি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার জমি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর অর্থ বরাদ্দ করছে না। রাজ্য সরকার জমি দিচ্ছে না, এটা একটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে সীমান্ত অঞ্চল চলে যাচ্ছে। এর পেছনে গোপনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে এবং এই অনুপ্রবেশকারীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এসআইআর ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ প্রমাণ করে যে তৃণমূল ভারতীয়দের চেয়ে বেশি অনুপ্রবেশকারীদের প্রতি তাদের বেশি দরদ। কবে এই কাঁটাতার বসানো হবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। স্বরূপনগর থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। আসানসোল কুন্টিতে তৃণমূল কংগ্রেসের গড়ে একেবারে ধস নেমেছে। বিভিন্ন জায়গা থেকে ঘাসফুল শিবির ছেড়ে তারা যোগদান করছে পদ্ম শিবিরে। মালদা মুর্শিদাবাদের মতো অনেকে আবার যোগদান করছে মিমেও। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে একেবারে খান খান হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে এবার কি শাসক দলের ভাঙন শুরু হয়েছে? কুলটিতে পরপর ধারাবাহিকভাবে দল পরিবর্তনের যে ছবি, সেই ছবি থেকেই কিন্তু এটাই মনে করছেন বিশেষ করে বিরোধীরা যে শাসক দলে কুলটি বিধানসভা এলাকায় কিন্তু ধস শুরু হয়েছে। অর্থাৎ বেশ কিছুদিন আগেই দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, সেখানকার যে বিধায়ক ডাক্তার অজয় পোদ্দারের হাত ধরে। অন্যদিকে দেখা যাচ্ছে কিছুদিন আগেই মিমে জয়েন করেছে বেশ কিছু তৃণমূল নেতাকর্মী। सैकड़ों नौजवानों ने अजमाइम का दामन थामा है। क्यों? क्योंकि ये लोग तृणमूल कांग्रेस की दुर्नीति भ्रष्टाचार से परेशान होकर हमारे ढेरों नौजवान ने अजमाइम ज्वाइन किया। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু বিজেপিতে যোগ দিতে পারেন এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে শাসক দল। অন্যদিকে বিজেপির দাবি যে তাদের শাসক দলের যে ধস, সেই ধস কিন্তু শুরু হয়ে গেছে। ভোট পর্যন্ত এর পরিমাণ কিন্তু আরো বাড়বে। ডক্টর অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে অনেক তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়েছে। আমাদের বিশ্বাস আছে আগামী দিনও অনেক যুব সনাতনী হিন্দু তৃণমূলের কার্যকর্তা বিজেপিতে যোগদান দেবে। এই গোটা বিষয়টি নিয়ে তৃণমূল নেতাদের বা তৃণমূলের যে জেলা নেতৃত্ব তাদের দাবি
ভোটের আগে এমন দল পরিবর্তন স্বাভাবিকভাবেই একদিকে দল ছাড়ার হিড়িক বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে যে দলে শাসক দলের ধস নামছে, অন্যদিকে শাসক দল এই বিষয়টিকে, এই দল পরিবর্তনটিকে গুরুত্ব দিতে নারাজ। কুলটিতে যে হয়েছে, কিছু লোক মেমে গিয়েছেন, আমাকে লাগছে কুলটি নেতৃত্বের সঙ্গে কথা বলার পর পুরো 2-4 দিনের মধ্যে রিটার্ন তৃণমূল কংগ্রেসে আসবে। কুলটিতে আর টিএমসি ছেড়ে বিজেপিতে গিয়েছে, তো যার কিছু অস্তিত্ব নেই। কুলটি এলাকায় যে শাসক দলের যে পরিবর্তন, শাসক দল ছেড়ে যে বিভিন্ন দলে তৃণমূল নেতাকর্মীরা যাচ্ছে, তা নিয়ে কিন্তু এই বিধানসভা ভোটের আগে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে কুলটি সহ আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। 5 বছর শেষ হয়ে গিয়েছে, এবার বিধায়কদের হিসেব দেওয়ার পালা। আর সেখানেই দেখা যাচ্ছে এই তালিকায় একেবারে পেছনের সারিতে রয়েছেন নলহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং। কিন্তু এরপরেই প্রশ্ন, তাহলে প্রথম কি? তা নিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের একাংশ দাবি করছেন সেই তালিকায় নাকি শীর্ষে রয়েছে লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহা। কিন্তু তা আবার মানতে নারাজ নানুরের বিধায়ক বিধান মাঝি। তিনি বলছেন খরচের নিরিখে তিনি এগিয়ে রয়েছেন। আর এভাবেই শাসক দলের একের পর এক বিধায়কের দরজাতে একেবারে রাজনীতির পাল্লা চড়ছে। শাসক দলের এক বিধায়ক এক্ষেত্রে সব থেকে পিছিয়ে রয়েছেন তিনি নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, যিনি আবার অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ। আর এখানেই যেন কার্যত নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। তিনি বলছেন যদি বিধায়করা টাকা খরচ করতে না পারে তাহলে সেটা তার ব্যর্থতা। তাহলে কি দলের বিধায়কের দিকেই কোথাও কটাক্ষ করছেন এই বিধানচন্দ্র মাঝি? 2/2/2026 যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আমাকে যে কাগজ এসছে, সেখানে খরচ নিরিখে কিন্তু আমি 1 নম্বরে আছি নানুর বিধানসভা। 3,30,00,000 টাকার মধ্যে 3,30,00,000 টাকা আমাদের খরচ হয়েছে। দেখুন কোথায় কি দেখা যাচ্ছে সেই ব্যাপারে আমি মন্তব্য করবো না, আমার কাছে কাগজ আছে। প্রশ্ন উঠছে বিধানচন্দ্র মাঝির এই মন্তব্যকে কেন্দ্র করে, যা নিয়ে কটাক্ষ করছেন বীরভূম জেলার একমাত্র বিজেপি বিধায়ক দুবরাজপুর কেন্দ্রের অনুপ সাহা। 1 নম্বর 2 নম্বরের বিষয় নয়, বীরভূম জেলার সমস্ত জায়গাতেই কাজের প্রয়োজন আছে। উন্নয়ন নিয়ে যারা রাজনীতি করে চলেছে সেই মানুষগুলোকে আগামী দিনে জবাব জনগণ দেবে। শাসক দলের বিধায়করা যদি পিছিয়ে থাকেন সেক্ষেত্রে দায় কার? বিধানসভা ভোটের আগে তা যে আরও একবার হাতিয়ার হবে বিরোধী দলগুলোর কাছে, তাও পরিষ্কার হয়ে যাচ্ছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। সামনেই নির্বাচন, তবে নির্বাচনের আগে নাকি দিকে দিকে বোমা তৈরি করা হচ্ছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল, তারপরে পুলিশ নাকি মুখ বন্ধ করে রাখবার জন্য শাসানি দিয়েছে। পুরুলিয়া বিস্ফোরণের ঘটনায় এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন সেখানকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অবিলম্বে এই ঘটনায় এনআইএ তদন্ত করুক, কেননা বুধবার যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানেই ঝলসে গিয়েছে 2 জন। অবিলম্বে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন, এই দাবি করছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বোঙাবাড়ি সংলগ্ন পুরুলিয়া শহরের কপুরবাগান এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি জানালেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে দাবি করেন যে নির্বাচনের পূর্বে এখানে বোমা বাঁধার কাজ চলছিল। এমনই দাবি করে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য দাবি তুলেন। 5:30টার দিকে ঘটনা ঘটেছিল, তখন আমার মেয়েগুলা ঘরে ছিল, ছেলেগুলা মাঠে খেলতে গেছিল। তখন ছেলের জন্য মা বের হয়ে দিকে দৌড়তে ছিল, তখন ছেলেটা ওদিকে আসতেছিল আর পায়ে ছিটকে আগুন এসে লাগিয়ে গেছে। ছেলে স্থানীয় মানুষজনদের সাথে কথা বলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি আরও দাবি করেন প্রশাসনের নাকের ডগায় কার অনুমতিতে এই কারখানা চলছিল, কেনই বা এখানে পুলিশি নজরদারি ছিল না, সেই বিষয়গুলি তিনি উল্লেখ করে দাবি জানান যে এই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশি জঙ্গিদের
যোগ রয়েছে। যদিও বিস্ফোরণের ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকলের ইঞ্জিন দিয়ে সেখানে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবু প্রশ্ন থেকেই যায়, জনবহুল এলাকায় কিভাবে বাজি কারখানা তৈরি হয়েছিল বা বাজি কারখানার আড়ালে অন্য কি অসাধু কোনো ব্যবসা চলছিল, তা নিয়েও একাধিক প্রশ্ন যখন তুলছেন এই এলাকার মানুষজন, তখনই সাংসদের দাবি ঘিরে জল্পনা শুরু হয়েছে পুরুলিয়াতে। সাংসদের পাশাপাশি এলাকার মানুষজনও চাইছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক কেন্দ্রীয় সংস্থা দ্বারা। আজকে আমি এখানে এসেছি, আসার পরে যেটা দেখতে পেলাম এবং খবরাখবর নিলাম, সেটা এখানে বোম বানানোর ফ্যাক্টরি ছিল। বরাবরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদেরকে শাসিয়ে গেছে। মুখ খুললে একদম চিরকালের মতো মুখ বন্ধ করে দেব, এরকম একটা শাসানি ছিল। সাংসদের দাবি মেনে পরবর্তীতে এনআইএ তদন্তভার গ্রহণ করবে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একেবারে বদলির ঝড়। বারবার নবান্ন থেকে একের পর এক নির্দেশ আসছে, আর তাতেই ক্ষুব্ধ হয়েছে জেলার পুলিশ মহল। তাদের একটাই অভিযোগ, এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? সামনে তো নির্বাচন রয়েছে, তবে কি নির্বাচনের আগে চেয়ারে পুতুল বসাতে চাইছে রাজ্যের শাসক দল? পুলিশকে দিয়ে কি ভোট কন্ট্রোল করবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? গত এক মাসে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটে বিভিন্ন থানার আইসি এবং ওসি পদে থাকা আধিকারিকদের বদলি করা হয়েছে 7 থেকে 8 বার, এবং এই নিয়ে কার্যত সরগোল জেলা জুড়ে। এবং বিরোধীরা যেটা বলছে যে এটা একটা মিউজিক্যাল চেয়ার, মানে পুলিশ প্রশাসন যে কোন জায়গায় গেছে, যে থানায় হয়তো কোনো থানায় অন্ডাল থানায় কাউকে পাঠাচ্ছে, সেখানকার তৃণমূল নেতাদের পছন্দ না হয়, আবার তৎক্ষণাৎ সেই আধিকারিককে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য থানায়। সারা জেলা জুড়ে কার্যত 8 থেকে 10 বার এইভাবে ট্রান্সফার অর্ডার জারি করেছে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের আধিকারিকরা, এবং যা নিয়ে তাদের সমালোচনার মুখে তাদের পড়তে হচ্ছে। এর মুখ্য কারণ হচ্ছে এই সমস্ত যে পোস্টিং, সেগুলোর ডিসিশন নেওয়া হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে, আর সেই কারণেই সঠিকভাবে একবারে পোস্টিং দিতে পারছে না, বারবার পোস্টিং করতে হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের মনোভূত হচ্ছে না বলে। আমরা বলছি এর পেছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, যে কারণে পুলিশ প্রশাসনকে এই রদবদল করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটাকে যতই রুটিন বদলির নাম দেওয়ার চেষ্টা করুক, এর পেছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি। তৃণমূলের নেতারা রুষ্ট হয়ে রয়েছেন, কাউকে অন্ডাল থানাতে পোস্টিং করছেন, পরের দিন সেই এলাকার নেতা বলছেন একে রাখা যাবে না, স্বভাবতই তাকে সরিয়ে অন্য থানায়, আবার অন্য থানায় দিলে সেখানকার নেতা অসুবিধা হবে বলে সেখান থেকে সরাচ্ছেন। রদবদল রুটিন মাফিক হয়। নির্বাচনের আগে যদি কেউ 3 বছরের বেশি থাকে, কারো হয়তো সেখানে থাকার নাই, তাকে সেখান থেকে লোকাল হয়তো তার বাড়ি তাকে রাখবে না, সেরকমভাবে তারা রদবদল করছে। বারবার পুলিশ আধিকারিকদের বদলির ঘটনায় কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক যেমন শুরু হয়েছে, পুলিশ কর্মীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। সুতরাং এই বদলিকে নিয়ে কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বিতর্কের ঝড়। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে পুলিশ প্রশাসনের রদবদল হচ্ছে ভালো কথা। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন পুলিশকে দিয়ে ভোট নিয়ন্ত্রণ করার, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় তা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে। আর যখনই রাজ্যের এলাকার কথা হচ্ছে, আইন শৃঙ্খলার কথা হচ্ছে, তখন সীমান্তবর্তী এলাকাকে তো বাদ দেওয়া যায় না। ঠিক তেমনই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডোর। কৌশলগত দিক থেকে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডোর। তবে শিলিগুড়ি করিডোর থেকেই বারবার আমরা দেখেছি যে বারবার বিএসএফ এর পক্ষ থেকে তৎপরতা দেখা দিয়েছে। আর এই শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের ভূখণ্ডকে একেবারে এক যোগসূত্রতে গেঁথে রেখেছে। আর সেই কারণেই চিকেন স্নেক নিয়ে বাড়তি সতর্কতা বিএসএফ এর। সেখানে লাগাতার তল্লাশি চলছে, এমনকি সমস্ত জায়গাতে গাড়ি থামিয়ে, বিশেষ করে মহানন্দা ব্রিজ সংলগ্ন এলাকায় একের পর এক গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চলছে, এসআইআর চলছে, আর তাতেই অনুপ্রবেশকারীদের বারবারন্ত চলছে। এই কারণেই তৎপর রয়েছে বিএসএফ। শুধুমাত্র বিএসএফ এর জওয়ানরা নয়, তল্লাশিতে হাত মিলিয়েছে এসএসবির জওয়ানরাও। চিকেন স্নেক করিডোর ভারতবর্ষের সবচেয়ে সংবেদনশীল এলাকা।
এই চিকেন স্নেক করিডোর দিয়ে ভারতবর্ষের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার সংযোগ হয়ে রয়েছে। এবার ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর তারা নড়ে চড়ে বসলো। বিএসএফ দিয়ে ইতিমধ্যে ভারতবর্ষের চিকেন স্নেক করিডোরে যতগুলি ব্রিজ রয়েছে সেই ব্রিজে চলছে মহড়া। লাস্ট কয়েক মাস ধরে চিকেন স্নেকের যে সারাউন্ডিং এরিয়া সেখানে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সৈন্য মোতায়েন থেকে শুরু করে সৈন্য মহড়া থেকে শুরু করে যাবতীয় যা প্রস্তুতি থাকে, যা সেন্সিটিভ এরিয়া যেহেতু, সেই প্রস্তুতি মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। বিএসএফ সূত্রের খবর, এই ধরনের মহড়া আগামী দিনেও চলবে। চিকেন স্নেক করিডোরকে ঘিরে ইতিমধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। স্বাভাবিকভাবে এই অঞ্চলের গুরুত্ব, এই অঞ্চলের নিরাপত্তা সুদৃঢ় করার ক্ষেত্রে কেন্দ্রের সরকার নিশ্চিতভাবে তৎপর। তার একটা অংশ বিশেষ হয়তো এই সময় আমাদের শহর শিলিগুড়িতেও আমরা দেখতে পেলাম। এখন দেখার বিষয় কতদিনে সংবেদনশীল থেকে চিকেন স্নেক শক্তিশালী এলাকাতে পরিণত হয়। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। কোভিড পরিস্থিতি, সেই কোভিড পরিস্থিতিতে একের পর এক কাজ করে চমক দিয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতাল। তার পাশাপাশি আরো একটি হাসপাতালের নাম সামনে এসেছিল, উত্তর হাওড়ার সত্যবালা হাসপাতাল। কিন্তু সেই হাসপাতাল যখন নাগরিকদেরকে পরিষেবা দিয়েছিল, সাধারণ মানুষকে সেবা দিয়েছিল, সেখানকার অবস্থা এখন বেহাল, একেবারে ধুঁকছে সেখানে। রোগী পরিষেবার অবস্থা একেবারে তথৈবচ। এই পরিস্থিতি হলো কিভাবে? কেন সেখানকার পরিকাঠামোগত উন্নতি হলো না, সে প্রশ্নটাই বারবার উঠে আসছে। তবে স্বাস্থ্যের এই বেহাল দশার কথা মানছে খোদ জেলার স্বাস্থ্য আধিকারিকও। ডায়মন্ড হারবার মডেলে একেবারে গড়ে তুলেছে বিভিন্ন জেলায় জেলায় সেবাশ্রয় কেন্দ্র। এলাকার বেশ কিছু ডাক্তার দিদিদেরকে তাদেরকে সেই সেবাশ্রয়ে বসিয়ে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি চলে এসেছি উত্তর হাওড়ায় সত্যবালা আইডি হাসপাতালের জরাজীর্ণ অবস্থা। ঠান্ডা পানীয় জলের মেশিন রয়েছে, তা কিন্তু একেবারে ভগ্নদশা। আমি তো এখানে যখন ভ্যাকসিন দিতে আসি তখন দেখি এরকমই অবস্থা, নোংরা ফোংরা সব ফেলানো। আমি চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। হ্যাঁ, আমি চাইছি হাসপাতাল পরিষ্কার থাকুক। যেটা বাংলার একটা সেরা ছিল বেলেঘাটা আইডি হসপিটাল, তারপরে হচ্ছিল আমাদের সালকিয়া যেটা আইডি হসপিটাল, সেটাকে শেষ করে দিয়েছি। সত্যবেলা আইডির একটা সুনাম ছিল, আজকে কিসের জন্য নাম আছে জানেন? যখনই যাবেন সেখানে দেখবেন 20-30 জন পাতা খাচ্ছে, মদ খাচ্ছে। যারা রোগীর আত্মীয় পরিজনরা আসেন, যারা বসে অপেক্ষা করেন রোগীদের জন্য, সেই জায়গায় ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে যে সমস্ত কাপড় চোপড়, যেগুলো মানে স্যালাইনের বোতল থেকে শুরু করে সমস্ত আবর্জনা, সেই আবর্জনা পড়ে রয়েছে। সত্যবালা আইডি হাসপাতালের সামনে একেবারে জঙ্গল হয়ে রয়েছে। রাত্রের বেলা হলেই বসে মদের আসর। প্রপার সুপারভিশন মনিটরিংটা হয়নি, লোকাল অথরিটি সেটা করতে পারেনি হয়তো, এবং সেই কারণে যেটা হয়েছে আমরা আবার একটু পিছিয়ে পড়লাম। আবার ওখানে জলাজীর যেটা অবস্থা, মানে ময়লা টয়লার সমস্ত ডাম্প হয়ে আছে, আমি খবর পেয়েছি। এই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই সেবাশ্রয় প্রকল্প চালু করেছে। সেবাশ্রয়ের নামে কোটি কোটি টাকা খরচা হচ্ছে। এত বড় একটা সত্যবালা আইডি হাসপাতাল, এখানে রোগীর চিকিৎসার জন্য 2 জন ডাক্তার, তবে কোথাও সরকারের টনক নড়ছে না। একদিকে যেরকম এই বাংলার একের পর এক সেবাশ্রয় ডায়মন্ড হারবার মডেল তৈরি হচ্ছে, কিন্তু কোথাও হাসপাতালগুলোর পরিকাঠামো একেবারে ঠিক নয়। তাই এই রকম অবস্থাতেই রয়েছে এই সত্যবালা আইডি হাসপাতাল। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। প্রত্যেক বছরের মতো এবছরও ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে একেবারে সাড়ম্বরে পালন করা হয় জন্মতিথি। তার জন্মতিথিতে কামারপুরের যে জয়রামবাটি এবং একই সঙ্গে হুগলির কামারপুকুর, বেলুর মঠ, সব জায়গাতেই একেবারে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। বেলুর মঠ এবং কামারপুকুর, জয়রামবাটি বিভিন্ন জায়গাতেই ভক্তরা ভিড় করেন বিশেষ এই তিথিতে।
সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে আজকে যেহেতু অস্থায়ী একটা মঞ্চ করা হয়েছে, সেইখানে একেবারে পূজা অর্চনা চলছে। বেলা 12টার সময় একটি হোমযজ্ঞ হয়। বাচ্চারাও চিনছে, জানছে তাদের সম্পর্কে। লগ্নে বেলুড় মাঠে এসেছি, আমরা সঙ্গে গার্জেনরাও রয়েছে। আমরা 25,000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি, খিচুড়ি, আলুর দম, চাটনি এবং লাড্ডু। আর সকাল 6:30 থেকে পুজো শুরু হয়ে গেছে, বিশেষ পুজো হয় আজকে, শ্রী শ্রী চণ্ডী পাঠ হয় এবং তারপরে পূজা শেষে আমাদের হোম হবে। কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের বসত বাটি থেকে শুরু করে এখানে পূজা অর্চনা চলছে এবং পূজা অর্চনার পাশাপাশি কিন্তু প্রচুর দর্শকরা যেমন এসে পৌঁছাচ্ছেন এবং সেই তারা কামারপুকুর রামকৃষ্ণ মিশনে এসে পৌঁছাচ্ছেন। আজকে সারাদিনই এখানে যা যা গান কীর্তন এই সমস্ত আছে সেগুলো অ্যাটেন্ড করবো, আর তারপর কালকে সকালে ইচ্ছা আছে জয়রাম বাটিতে দর্শন করে তারপরে ফেরত যাওয়ার। 191তম ঠাকুরের জন্মতিথিতে এসে ভীষণ আনন্দ হচ্ছে। সকালের মানে মঙ্গল আরতি থেকে সমস্ত কিছু দেখছি, উপভোগ করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।